জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা সবাই জানি যে আজকে মিসলেনিয়াস মেন পরীক্ষা সেটা চলছে এই মুহূর্তে। তার মধ্যে প্রথম যে পরীক্ষাটা অর্থাৎ ইংরেজির পরীক্ষাটা হয়ে গেছে। আমি ফেসবুক দেখতে দেখতে ইংরেজির প্রশ্নপত্রটা পেলাম, তাই ভাবলাম যে ইংরেজির প্রশ্নপত্রটা নিয়ে আজকে একটা আলোচনা করে দেওয়া যাক। দেখুন, সবার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে দুটো অনুবাদ দেওয়া হয়েছে, 20 নম্বর এবং 20 নম্বর করে 40 নম্বর। তার মধ্যে প্রথম যে অনুবাদটা সেটাতে শুরুর দিকটাই হচ্ছে আমার গিন্নির খুড়তুতো ভাই, এক সদাগরি অফিসের বড়বাবু। এই আমার গিন্নির খুড়তুতো ভাই, এটা দেখি অনেক অনুবাদ করতে গিয়ে হয়তো থতমত খেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, একটু ঠান্ডা মাথায় অনুবাদ করলে আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ বাংলা যে প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে সেটার মধ্যে বেশ কিছু ইংরেজি কথাও আছে। যেমন বড়বাবুর কথা, হোয়াট দিস আই অ্যাম হিয়ারিং অ্যাবাউট ইউ, চোখ পাকিয়ে, বা বইয়ের নাম যেটা রয়েছে একটা, ঠিক আছে, এই ধরনের কথাগুলো। অর্থাৎ একজন ব্যক্তি, তিনি কবিতা লিখতেন, কিন্তু সেটা নিয়ে অফিসে তার অনেক উপহাস হলো, তারপর তিনি গোয়েন্দা গল্পের প্রতি আকৃষ্ট হলেন। যদিও এখানে লেখক যেটা বলছেন সেটা হচ্ছে কবিতা যদি কেউ ছন্দ মেলাতে পারে ঠিকঠাক মতো এবং কায়দা কানুন শিখতে পারে, তাহলে সে অনায়াসেই কবিতা লিখতে পারে এবং সবাইকে তাক লাগিয়ে দিতে পারে। মানে এইরকম একটা কিছু কথা আছে এগুলো, যেমন নিরীহ রুটিওয়ালা, এই ধরনের যে কথাবার্তাগুলো রয়েছে, ঠিক আছে, যেটা দেখে অনেকেই কিন্তু আর কি মানে লিখতে গিয়ে থতমত খেয়ে যাবে। তারপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে পেট্রিয়াটিজম, আমাদের যে ন্যাশনালিজম, এবং বর্তমানে যে আমাদের কথাবার্তাগুলো শুনছি বাঙালিয়ানা, এই সমস্ত ব্যাপার যেগুলো রয়েছে সেই বিষয়গুলোর সম্পর্কে আছে। এটা একজন প্রখ্যাত আর কি মানে কবির লেখা, এবং সেই লেখাটা থেকে এখানে তুলে দেওয়া হয়েছে। যদিও আমার মনে হয়েছে যে প্রথম অনুবাদ যেটা সেটা অপেক্ষাকৃত কঠিন, দ্বিতীয়টা তার তুলনায় সোজা। আমি বলছি না যে দ্বিতীয়টাও সোজা, কিন্তু প্রথমটা অপেক্ষাকৃত অনেক কঠিন, কারণ এখানে যে ধরনের কথাগুলো আছে সেগুলোর থেকে। 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং একটা 40 নম্বরের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে থিয়েটার সম্পর্কে লেখা। এটা কিন্তু আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যে ধরনের প্রেসি করি, ঠিক আছে, সেই ব্যাপারটা না। এখানে অন্তর্নিহিত ব্যাপার থেকে এখানে থিয়েটারের বর্ণনামূলক যে ব্যাপারগুলো রয়েছে সেটা কিন্তু এখানে অনেক বেশি রয়েছে, এবং এই যে জায়গাটা সেটাকে ভালোভাবে পড়ে বুঝতে হবে। যদিও সেটা পরীক্ষার হলে সময় তো কম থাকে, তাই নিয়মিতভাবে প্রেসি করা প্র্যাকটিস না থাকলে কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা অসুবিধা হবে। আমি বলবো যে প্রেসি যেটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট বড় দেওয়া হয়েছে, এবং প্রেসির ব্যাপার যেটা রয়েছে সেটা আর কি মানে বেশ কিছুটা কঠিনও রয়েছে। যদিও এখানে কঠিন শব্দ বলতে যা আছে সেরকম কিছু না, শব্দ হয়তো 2-1টা একটু কঠিন লাগতে পারে, কিন্তু মানেটা সহজে বোঝা যাবে। কিন্তু প্যাসেজটা অনেকটা বড়, ফলে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝতে, বিশেষ করে আমরা তো থিয়েটার সম্পর্কে আমরা যারা আলোচনা করি বা লেখাপড়া করি, আমার মনে হয় না যে আমাদের অনেকের থিয়েটার সম্পর্কে খুব ভালো ধারণা আছে। সেই বিষয়টা সম্পর্কে এখানে বলা হয়েছে। 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং করতে 200 শব্দের মধ্যে বলা হয়েছে, 200 থেকে 200 শব্দের মধ্যে, ঠিক আছে, 200 যেন বেশি না হয় এটা বলে দেওয়া হয়েছে 40 নম্বরে। কিন্তু মানে রিপোর্ট রাইটিং এর যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ট্রাভেল, অর্থাৎ আমাদের যে ভ্রমণ, সেটা আমাদের মনের যে বিকাশ সেটার জন্য গুরুত্বপূর্ণ। সেটার জন্য এখানে আর কি মানে ট্রাভেল যে নানা রকম ভ্যারাইটি দেয়, আমাদের বন্ধু থাকতে পারে, আমরা একা ভ্রমণ করতে পারি, সেগুলোর যে প্রভাব আমাদের মধ্যে রয়েছে, সেই যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা, রিপোর্ট রাইটিং পরীক্ষায় দিয়েছে ঠিকই, কিন্তু বিষয়বস্তু যেটা রয়েছে সেটা দেখে আমার যেন মনে হচ্ছে যে এটা অনেকটাই আর কি মানে মনে হবে যে একটা এসে রাইটিং এর মতো, যে ট্রাভেল অর্থাৎ ভ্রমণ আমাদের মনের বিকাশের জন্য প্রয়োজনীয়। যেন একটা বিষয় মানে আমি এটাই বুঝতে পারি না যে আমরা যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উপর রিপোর্ট রাইটিং পড়ে যাই, সেরকম রিপোর্ট না। রিপোর্টটা যেন দেখে মনে হচ্ছে কি একটা আর কি মানে রচনা লিখতে দেওয়া হয়েছে ইংরেজিতে, সেই রকম ভাবে একটা রিপোর্ট দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের রিপোর্টের আকারে লিখতে হবে। আর এখানে পরিষ্কার বলা দেওয়া হয়েছে ইন লিউ অফ ইওর নেম, এর মানে XYZ ইউজ করতে, এবং অ্যাড্রেসের পরিবর্তে XYZ ইউজ করতে যদি প্রয়োজন পড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি যারা পরীক্ষা দিয়েবেন তারা প্রত্যেকে আর কি মানে মনোযোগ দিয়ে এটা পড়ে নেবেন। লাস্টে কিন্তু এই ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, যেটা আমি ভিডিওতে বারবার বলি যে ইনস্ট্রাকশন মনোযোগ দিয়ে পড়ে নিতে। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে ইংরেজিতে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে। এটা আমার মনে হয় যে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট যে কোডগুলো রয়েছে, যেমন পারফেকশন ইজ নট অ্যাটেনেবল, বাট ইফ উই চেস পারফেকশন উই ক্যান ক্যাচ এক্সেলেন্স, ঠিক আছে। এটা খুব মানে ইম্পর্টেন্ট যে কোড যেগুলো আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই সেগুলো সম্পর্কে দেওয়া হয়েছে। যেমন টু মেনি অফ আস আর নট লিভিং আওয়ার ড্রিমস বিকজ উই আর লিভিং আওয়ার ফিয়ার্স, ঠিক আছে। এই ধরনের কথাগুলো খুব মানে চেনা আমাদের, ঠিক আছে। ইউ ক্যানট ইউজ আপ ক্রিয়েটিভিটি, দ্য মোর ইউ সেভ দ্য মোর ইউ হ্যাভ। আমার মনে হয়েছে যে এখানে যেগুলো রয়েছে তার মধ্যে আর একটা, এভরিথিং হ্যাজ বিউটি বাট নট অল ক্যান সি,
মানে সবাই যেটা দেখতে পায় না সবকিছু সৌন্দর্য। এখানে একটাই একটু কঠিন মনে হতে পারে, দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইজ দ্য ডিসিশন টু অ্যাক্ট, দ্য রেস্ট ইজ টেনাসিটি। একমাত্র এইটা বাদ দিয়ে আমার মনে হয় বাকি যেগুলো রয়েছে, যে 4টে রয়েছে, সেটা ইজিলি করা যাবে এবং এখানে 4 দুগুণে 8 নম্বর পাওয়া যাবে। এবারে আসি আমরা ইংরেজিতে বাক্য দেওয়া হয়েছে এবং যে বাক্যের মধ্যে সংশোধন করতে বলা হয়েছে, 8টা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা, যেমন ধরুন শেষেরটা, অ্যান ইনভেন্টার ইজ সিম্পলি এ ফেলো হু ডু নট টেক হিজ এডুকেশন টু সিরিয়াসলি। আমরা সবসময় জানি যে কোনো একটা বাক্যে টু থাকলে, টু থাকলে সেখানে একটা টিও টু থাকে, সুতরাং এখানে যে ভুলটা রয়েছে এটা বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখবেন এখনকার দিনে এই কথাটা খুব টু গুড, টু মানে এরকম ভাবে আমরা বলে থাকি অনেক, কিন্তু এখানে আর কি মানে টু শব্দটার ব্যবহার সাধারণত ইংরেজি গ্রামারের ক্ষেত্রে নিয়ম নয়। টু থাকলে সেখানে আরেকটা টু, এবং এটা সাধারণত ঋণাত্মক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপর আরেকটা দেখুন এখানে বাক্য রয়েছে, দ্য ট্রাভেল উইথ দ্য র্যাট রেস ইজ দ্যাট ইভেন ইফ ইউ উইন ইউ স্টিল এ র্যাট। তো এখানে দেখুন এই যে শেষ অংশটা, সেটার মধ্যে কিন্তু বাক্যে ভার্বের যে ব্যবহারটা সেটা করা হয়নি। তারপরে আরেকটা জিনিস দেখুন, বিলিভ দোজ হু আর সিকিং দ্য ট্রুথ, ডাউট দোজ হু ফাইন্ডিং ইট। ঠিক আছে, এখানেও কিন্তু দেখুন শেষের অংশ যেটা রয়েছে সেটার মধ্যে আর কি মানে অক্সিলিয়ারি ভার্ব যেটা, সেটার ব্যবহার করা হয়নি। তারপরে দেখুন, অলওয়েজ লেট ইউর কনসাইন্স বি গাইড। মনে রাখতে হবে বিয়ের পরে জেনারেলি কিন্তু গাইড বসে না, সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা রয়েছে সেই ধরনের জিনিসগুলো বসে। তারপরে এই পার্সন হ্যাজ নেভার মেড আ মিস্টেক হ্যাজ নেভার ট্রাইড এনিথিং নিউ। এখানে বাক্যের মধ্যে যে একটা ক্লজ আনা উচিত হু দিয়ে, সেটা এখানে বলা নেই। মোটামুটি আমার যেটা মনে হয়েছে যে এই অংশে লোকে চেষ্টা করলে 10-এ 10 অনায়াসে পেতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফ্রেজ বা ইডিয়ম দেওয়া হয়েছে, সেখান থেকে বাক্য গঠন করতে বলা হয়েছে। যেমন হচ্ছে তার মধ্যে 8টা দেওয়া হয়েছে, 5টা করতে হয়, 5টা লোকে ইজিলি করতে পারবে। একটা হচ্ছে নো পেইন নো গেইন, সবাই জানে। লাস্ট স্ট্র, তারপরে যেটা রয়েছে আন্ডার দ্য ওয়েদার, তারপরে বাইট দ্য বুলেট আর মেক হে। এই যে 5টা রয়েছে, এই 5টা দিয়ে অর্থ সবাই জানে, সহজে করতে পারবে। এছাড়া বাকিগুলোও সহজ, যেমন হচ্ছে কল ইট এ ডে, তারপরে হচ্ছে কিক দ্য বাকেট বা হ্যাং ইন দেয়ার। ঠিক আছে, এইগুলোর আমার মনে হয়েছে যে এই যে গ্রামার পোর্শনটা দেওয়া হয়েছে, সেই গ্রামার পোর্শনের মধ্যে যদি মানে পরীক্ষার্থীরা ভালোভাবে লেখে, তাহলে ইজিলি এই যে কারেক্ট সেন্টেন্স সেটার মধ্যে 10-এ 10 করা যাবে। তারপরে মিনিংফুল সেন্টেন্স এখানেও 10-এ 10 করা যাবে। আর এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে মোটামুটি 10, অর্থাৎ এখানে 30 নম্বরের মধ্যে খুব ভালো করে মোটামুটি চেষ্টা করলে 24-25 ইজিলি এখানে স্কোর করা যেতে পারে গ্রামার অংশটার মধ্যে। কিন্তু বা ট্রাভেলিং দিয়ে যে রিপোর্টটা রয়েছে সেটা আর কি মানে জেনারেলি কি হয়, সেটা জেনারেলি আর কি মানে যেমন আমি আমার অনলাইন ব্যাচে লিখিয়ে দিয়েছিলাম অবশ্য বাংলাতে, যে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, এটা আমি বাংলায়, কারণ আমরা সবাই মোটামুটি এই ধরনের রচনা ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 9-10 থেকে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, ভ্রমণের ফলে মনের বিকাশ ঘটে, এই যে ব্যাপারগুলো রয়েছে। কিন্তু এখানে এই বিষয়টা নিয়ে একটা মানে দিয়ে দেওয়া হয়েছে একটা রিপোর্ট লেখা। ঠিক আছে, যদিও এটা অনেকটা যেন আমার মনে হচ্ছে এসের মতোই লিখতে হবে, কিন্তু এখানে কঠিন যে দুটো মানে আমি বলবো সেটা হচ্ছে এই যে মানে অনুবাদ, বিশেষ করে দ্বিতীয় অনুবাদের থেকেও, দ্বিতীয় অনুবাদের মধ্যে হয়তো কথাবার্তা কিছু কঠিন আছে, যেমন ন্যাশনালিজম বিদ্বেষ বুদ্ধি এই ব্যাপারটা রয়েছে, ভারতীয় পেট, এইগুলো আমার মনে হয় যে কঠিন লাগলেও অতটা কঠিন লাগবে না। বিশেষ করে প্রথম যে ট্রান্সলেশন, পরীক্ষার্থীরা প্রথম যখন আর কি মানে প্রশ্নপত্র পাবে, তাই তো প্রথম প্রশ্নটার দিকেই চোখ পড়বে, সেটা দেখেই কিন্তু পড়ে আমার গিন্নির খুঁড়তো ভাই, এই জায়গাটা দেখে অনেকেই আর কি মানে অবাক হয়ে যেতে পারে, চোখ পাকিয়ে বললেন, লোকের আর কি মানে অবাক লাগতে পারে এই যে জায়গাগুলো। তারপরে হচ্ছে ছন্দ ঠিক রেখে লাইনের পর লাইন সাজিয়ে বা নিরীহ রুটিওয়ালা, এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলের মধ্যে ভাবনা চিন্তা করে কঠিন লাগতে পারে। আর এই যে থিয়েটার নিয়ে যে প্রেসিটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়েছে। অর্থ বুঝতে কঠিন হবে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিরকম প্রেসি করে থাকি, রিফ্লেক্টিভ প্রেসি করে থাকি, কিন্তু এটার মধ্যে বিশেষ করে রিফ্লেক্টিভ প্রেসি নেই, এটা একটা ডেসক্রিপটিভ প্রেসি, মানে থিয়েটারের বিভিন্ন দিক সম্পর্কে তার সাথে সিনেমার তুলনা, এই ব্যাপারগুলো এখানে বর্ণনা করা হয়েছে। এখন এই যে জিনিসগুলো সেগুলো আমরা তো খুব বেশি করি না ডেসক্রিপটিভ প্রেসি, ফলে এটা আমাদের কিন্তু করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, বিশেষ করে এখানে প্যাসেজটা যথেষ্ট বড় রয়েছে, তাই জন্য আমার মনে হয় যে এটা অসুবিধা। আমি তাই বলবো প্রশ্নপত্রের মধ্যে গ্রামার পোর্শন যেটা নিয়ে অনেক পরীক্ষার্থীর চিন্তা থাকে সেটাই বরং অপেক্ষাকৃত সোজা এসছে, কিন্তু এই যে রিপোর্ট রাইটিং যেখানে একটা টপিক দেওয়া হলো কিসের উপরে, একটা এসের মতো, সেটাকে রিপোর্টের মধ্যে লিখতে হবে, বা ধরুন একটা প্রেসি দেওয়া হলো যেটা যথেষ্ট বড় ডেসক্রিপটিভ প্যাটার্ন, ঠিক আছে, এবং সেটাকে ছোট করে গুছিয়ে লিখতে হবে, বিশেষ করে যে বিষয়টার উপর আমরা ততটা জানি না। আর একটা অনুবাদ যেগুলো দেওয়া হলো আমার মনে হয়েছে কঠিন, অর্থাৎ এই পুরো জিনিসটার মধ্যে এই যে 150 নম্বরের একটা পেপার, সেটার মধ্যে 300 নম্বর গ্রামার কঠিন থাকলেও প্রথম যে 3টে জিনিস সেটা কিন্তু আমার কঠিন লেগেছে। বিশেষ করে দেখুন যারা ইংরেজিতে খুবই ভালো তাদের কথা তো আলাদা, কিন্তু আমার মতো যারা সাধারণ পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে
পরীক্ষার হলের মধ্যে বসে এই যে 1.5 ঘন্টা সময়ের মধ্যে মাথা কাটিয়ে ব্যাপারটা করা, সেটা কিন্তু আর কি মানে যথেষ্টই কঠিন বলে আমার মনে হয়েছে। আমার তরফ থেকে আমি বলবো যে প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছে, বিশেষ করে 120 নম্বরের এই জায়গাটা কঠিন হওয়া কিন্তু পরীক্ষার্থীদের পক্ষে বিশেষ কঠিন। অবশ্যই আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের বাংলা পরীক্ষা শেষের পথে তারা পরীক্ষাটা দেবেন এবং তারপর ভিডিওটা দেখে আপনাদের নিজস্ব মতামত, এবং যারা প্রশ্নপত্র দেখবেন তারা অবশ্যই আর কি মানে কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তী যে আপডেট বাংলা পরীক্ষা সেটা প্রশ্ন পেলে আমি শেয়ার করবো, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে। ভালো থাকবেন।